আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন স্যার, এই কথাটা যারা বলে তারা আসলে সত্যি কথাই বলে। কারণ হচ্ছে অন্ধের কাছে আয়না বিক্রি করতে যে যায় সে হচ্ছে একটা বাটপার। কোনো সুস্থ লোক অন্ধের কাছে আয়না বিক্রি করতে যাবে না, কারণ কানার লাগবে সাদা লাঠি। আপনি যদি কানার কোনো হেল্প করতে চান, সাহায্য করতে চান, আপনাকে বিক্রি করতে হবে সাদা লাঠি, তাকে হয় দিতে হবে, না হলে তার কাছে বিক্রি করবেন। কিন্তু আপনি যখন একজন অন্ধ লোকের কাছে আয়না বিক্রি করতে চান, আপনি জানেন সেটা তার কাজে লাগবে না, এর মানে হচ্ছে আপনি বাটপারি করতে গেছেন এবং আপনি এইটাকে দেখে ইমোশনাল গেম করতে যাচ্ছেন। কথাটা কেন বললাম আপনিও জানেন, আমিও জানি। কথাটা বললাম কারণ সম্প্রতি ডক্টর ইউনূসের যে নব্য নাটক আমরা গত 3 দিন ধরে দেখলাম, উৎকণ্ঠিত হয়ে আপনারা অনেকেই আশা করছিলেন যে এই আযাব থেকে বাংলাদেশ মুক্তি পাবে। আপনারা সকলেই হতাশ হয়েছেন, আমি জানি। আমি কখনোই এটা আশা করি নাই। আমি জানতাম যে এই অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন স্যার, এই ডায়লগ তার বট বাহিনী একাধিক নিক থেকে যতই দিয়ে যাক না কেন, কোনো মূল্যেই এই স্যার এই মাল পদত্যাগ করবেন না। কেন করবেন না এটা যদি আপনারা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে ভবিষ্যতে আপনারা ওই উৎকণ্ঠিত রাত্রি যাপন করবেন না এবং আপনারা বুঝেই যাবেন যে এই মাল আসলে পদত্যাগের মাল না। কোথা থেকে শুরু করব? প্রথম কথা, আমি সবসময় দেখেন আমি বলি যে বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ মার্কেটার বা লক্ষ কোটি বছরের বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ মার্কেটার যদি বলতে হয়, আমি বলবো সেটা ডক্টর ইউনূস। যে কোনো জিনিসকে ব্র্যান্ড করে ফেলার মতো একটা স্মার্ট প্রতিভা ওনার আছে এবং সেই প্রতিভা দেখাতে দেখাতে উনি এখন একেবারে জীবনের সামনে পৌঁছে গেছেন। আপনারা অনেকে জানেন যে ছোটবেলায় ডক্টর ইউনূস কি করতেন, আপনাদের জানা আছে? যদি না জানা থাকে তার জীবনী পড়ে দেখতে পারেন, এটা বাইরের কথা না। ধরেন আগে পত্রিকায় বিভিন্ন কুইজ ছাপা হতো, সেই কুইজে যারা সঠিক উত্তর দিত তাদের মধ্য থেকে একজনকে পুরস্কার দেওয়া হতো, পরবর্তী সংখ্যার 6 মাস বা 1 বছরের পত্রিকা ফ্রি দেওয়া হতো। তো যখন একজন কেউ জিততো, বিজয়ী হওয়ার পরে তার নামটা ওইখানে ছাপা হতো। ডক্টর ইউনূস সে ছোটবেলার কাহিনী, কিন্তু কি করতো জানেন? সে ওই চিঠি লিখতো ওই পত্রিকাকে ওই নাম দিয়ে, যে আমি অমুক বিজয়ী হয়েছি গত সংখ্যায়, কিন্তু আমার ঠিকানা বদল হয়েছে বলে উনি উনার বাড়ির ঠিকানাটা দিয়ে বলতো এই ঠিকানা এখন থেকে পত্রিকা পাঠাবেন। এইভাবে উনি ছোটবেলা থেকেই ফাও পত্রিকা পড়তো। তো যার ধরেন এই ছোটবেলা থেকেই ধান্দা, বাটপারি শব্দটা বলবো না, একটা মুরব্বী মানুষ, নোবেল পুরস্কার পেয়েছেন, মহান উপদেষ্টা আমাদের, যার এই ধরনের স্মার্টনেস ছোটবেলা থেকে ছিল, তার কাছ থেকে আপনারা পদে 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 স্মার্টনেস পাবেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যক্তিগত লাভ চক্ষুতে দেখা যাচ্ছে, মানে চোখে দেখা যাচ্ছে, কে পাচ্ছে? ডক্টর ইউনূস পেয়েছে। আপনারা জানেন প্রথম কথাই হচ্ছে তার 666 কোটি টাকার যে মামলাটা ছিল। অনেকে বলেন যে শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিহিংসা বলতো মামলা দিয়েছে, সেটা থেকে উনি প্রথমে তার কর্ম মওকুফ করে নিয়েছেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, তার বিরুদ্ধে অর্থ পাচারের একটা মামলা ছিল। মামলাটা এত সলিড ছিল, মামলাটা এতই অপ্রমাণযোগ্য, মানে এত বেশি প্রমাণ এটার মধ্যে ছিল যে এটা আদালতের রায় আসলে এটাকে 19-20 করার কোনো সুযোগ ছিল না। যার ফলে আপনারা দেখবেন সেই মামলাটা উনি দায়িত্ব নেওয়ার আগে প্রত্যাহার করা হয়েছে। মানে মামলাটা কিন্তু আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় নাই। আদালতে বলতে পারতেন উনি যে আমি তো ন্যায় বিচার পাই নাই, শেখ হাসিনা খুব খারাপ ছিল, উনি আমাকে এই মামলায় জড়িয়েছে, এই যে প্রমাণ, আমাকে মাফ করে দেন। কিন্তু এত বেশি প্রমাণ এটার মধ্যে ছিল, এই অর্থ পাচারের মধ্যে ছিল, যে এটা থেকে উনি মাফ পাবেন না জেনেই উনি কিন্তু মামলা আগে থেকে প্রত্যাহার করে নিয়েছেন। আপনারা জানেন গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ সরকারের মালিকানা ছিল 25%, সেটাকে কমিয়ে উনি 10% নিয়ে এসেছেন। বাকি অংশটুকু গ্রামীণ ব্যাংক ফেরত পেয়েছে, সরকারের মালিকানা এখানের মধ্যে কমে গিয়েছে। তারপরে কত কিছু যে বলবো ভাই, মানে পুরানা সবগুলো যদি আপনি বাদ দেন, নতুনের মধ্যে আসেন। আপনারা জানেন একটা গ্রামীণ ইউনিভার্সিটি উনি, এর মধ্যেই 8 মাসের গল্প, কিন্তু মানে সব দুষ্ট হচ্ছে হান্নান মাসুদ আর সাজ্জিদ সালামের, যারা টাকা খেয়ে ভোটলা হয়ে যাচ্ছে, কিন্তু তাদের বছরে বছরে যিনি আছেন তার হিসাবগুলো যদি আপনারা নেন, তাহলে দেখবেন যে এটা বিশাল লাভজনক ইনভেস্টমেন্ট তার জন্য হয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় উনি নিয়েছেন, গ্রামীণের নামে মিনিমাম 20টার উপর, আমি শুনেছি 22টা প্রতিষ্ঠান ইতিমধ্যেই আছে। তারপরে উনি কিন্তু একটা আদম ব্যাপারের লাইসেন্স নেওয়ার লোকটাও সারতে পারেন নাই। মানে আপনারা জানেন যে গ্রামীণের নামে একটা রিক্রুটমেন্ট এজেন্সি লাইসেন্স গত 8 মাসের মধ্যে নেওয়া হয়েছে, একটাই লাইসেন্স, এবং সেটা ওনার মাধ্যমে হয়েছে। বিকাশ এবং রকেটের ব্যবসা খুব জমজমাট, সুতরাং সেখানে ডক্টর ইউনূসের গ্রামীণ ওয়ালেট চালু হতে যাচ্ছে, সেটারও অনুমোদন পেয়ে গিয়েছেন। তো এত কিছু যিনি 8 মাসের মধ্যে পেয়ে গিয়েছেন, আপনি কি মনে করেন উনি আপনার উপর আমার উপর রাগ করে, ওয়াকারের উপরে রাগ করে ক্ষমতা ছেড়ে চলে যাবেন? এই মজা ছেড়ে চলে যাওয়ার লোক উনি, যিনি ছোটবেলা থেকেই পত্রিকায় চিঠি লিখে একজনের হক মেরে সেটা উনি নিজে পুরস্কারটা নিয়ে নিতেন, সেই লোক সম্ভব না। এই জায়গায় আসাটা কিন্তু ডক্টর ইউনূসের মেটিকুলাস পরিকল্পনায় বহুদিন ধরে আছে। এটা এমন না যদি ঘটনাচক্রে এসেছেন, যদিও জিনিসটা এমনভাবে বলা হয় এবং উনি বলবেন, দেখবেন যে একেবারে শেষ মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বা করে ফেলবেন, এই সময় আমাকে সবাই বললো, আমি বললাম আমি করবো না, তোমরা করো। পরে অনেক চাপচুপ দিয়ে তারপরে তারা ওনাকে নিয়ে আসলো, এটা কিন্তু নয়। আপনারা দেখবেন
1993 সালে জায়জাদিন পত্রিকায় একটা লেখা আছে, আপনারা যদি পেয়ে থাকেন, আমার দল বলে একটা রাজনৈতিক দলের রূপরেখা ডক্টর ইউনূস দিয়েছিলেন, যেটা আসলে গণফোরাম যখন তৈরি হয়, গণফোরামে প্রধান বক্তা হিসেবে তিনি ছিলেন, খুব সম্ভবত প্রধান অতিথি বা প্রধান বক্তা হিসেবে ছিলেন। গণফোরাম যেদিন তৈরি হয়, ঘোষণা হয়, সেদিন তিনি এটা মেইন প্রবন্ধ হিসেবে পড়েছিলেন। আমার এখন লেখাটি অনেকখানি মনে আছে। আমার দল সেটা অনেকটাই গ্রামীণ ব্যাংকের ফর্মুলা, যে এটার কোনো আসলে ওই ট্র্যাডিশনাল সিস্টেমে কমিটি থাকবে না, এটা কমিটি 10 জন 12 জন 20 জনের এক একটা ইউনিট হবে। সেটা একটা প্রথম চেষ্টা উনি করেছিলেন। এটা হচ্ছে কি এক ধরনের মানসিকভাবে লোকজনকে প্রস্তুত করা, অনেক আগে থেকে এক ধরনের প্রস্তুতি, যে এইভাবে রাজনীতিতে আসতে চাই বা এই হাওয়াটা দেওয়া, সেটা উনি করেছিলেন। কিন্তু সেটা সেই সময় কিন্তু খুব একটা কাজে আসে নাই। পরবর্তীতে যখন বাংলাদেশ একটা বড় সংকটে পড়লো 2007 সালে, 111 সরকার আসলো, সেই সময় উনি হঠাৎ করে নাগরিক শক্তি নামে একটা রাজনৈতিক দলের ঘোষণা দিলেন, এবং সেটার পিছনে উনি অনেক খাটাখাটি করেছেন, অনেক প্রস্তুতি নিয়েছেন। যদিও এখন উনি বলেন, না আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম, লোকজন জিজ্ঞেস করছিল, আমি বলছি একটা দল, বলছে নাম কি, বলছে দেন নাগরিক শক্তি। আপনারা যদি তখনকার ওনার বিবৃতিগুলো পড়েন, প্রথম আলো ওনার লেখাগুলো দেখেন, তাহলে দেখবেন যে মোটেও তা ছিল না। এটা খুবই সফিস্টিকেটেড এবং পরিকল্পিত একটা রাজনৈতিক দল উনি তৈরি করতে চেয়েছিলেন, যেটার পিছনে ধারণা করা হয় তখনকার কিংস পার্টি, যারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ছিল, তাদের ব্যাকিং ছিল। দুর্ভাগ্য তখনও উনার, কারণ ওনার সাথে যথেষ্ট পরিমাণ লোকজন যায় নাই, কিছুটা আউটবাট জোগাড় হয়েছিল, ভদ্রলোকরা যেতে চান নাই। এবং তিনি যখন এই দলটা বন্ধ করেন, সম্ভবত 5 বা 6 সপ্তাহ পরে, সেই চিঠিতে উনি বলেছেন যে আমি আশা করেছিলাম যারা আমার সাথে আসবে তারা কেউ আসে নাই, তাই জন্য আমি আর এই রাজনৈতিক দলের মধ্যে যাব না। এটা ছিল তার সেকেন্ড উদ্যোগ, এবং এখন এসে উনি তৃতীয় উদ্যোগে পড়েছেন, এবং অবশেষে তিনি ক্ষমতায় বসেছেন। আপনারা অনেকে আমার সাথে দ্বিমত করবেন যে না, উনি আসলে তখন তো কোনো উপায় ছিল না, হঠাৎ করে কোটা বিরোধী একটা আন্দোলন চলে গেল, কোথায় যেন চলে গেল, যেতে যেতে দেখা গেল যে শেখ হাসিনা পতনের আন্দোলন হলো এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো, তখন তো আমাদের আসলে কোনো উপায় ছিল না। উনি মোটেও এটা জানতেন না, উনি বাইরে বসেছিলেন। আপনি ডক্টর ইউনূসের নিয়োগগুলো যদি দেখেন, তাহলে দেখবেন যে গেমটা আসলে এইখানে না। এখন এই যে উনি পদত্যাগের নাটকটা 2 দিন ধরে করছেন, কারণটা কি? উনার পদত্যাগ তো কেউ চায় নাই। মানে স্টেক হোল্ডারদের মধ্যে আমি যাদেরকে বলবো, আওয়ামী লীগকে বলবো না, আওয়ামী লীগ খেলার বাইরে, তাদেরকে দুধ ভাত, তাদেরকে আপাতত আমরা মাঠের বাইরে রেখে যদি দেখেন, বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ চায় নাই। জামাত ইসলাম তো চাওয়ার কথাই না, তারা উনার নিয়োজিত বা নিযুক্ত। সেনাবাহিনী প্রধান বারবার বলছেন আমি ডক্টর ইউনূসকে, যেহেতু সেনাবাহিনী একটা বড় স্টেক এই মুহূর্তে, আমরা তার সাথে আছি। তাহলে উনার পদত্যাগ কিন্তু কেউ চায় নাই, তাহলে উনি পদত্যাগ করতে চাচ্ছেন কেন? বিএনপি কার পদত্যাগ চাইছে? খলিলুর রহমানের। খলিলুর রহমান লোকটাকে, খলিলুর রহমানের আগে কখন এসেছে আপনাদের মনে আছে? যখন জাস্টিস লতিফুর রহমানের কেয়ারটেকার সরকার ছিল, তখন কিন্তু খলিলুর রহমান এই দেশে এসেছিল। সারা জীবন সে বেচারা আমেরিকায় ছিল, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। এই পদটা তৈরি করে উপদেষ্টা সমান মন্ত্রী স্ট্যাটাস দিয়ে তাকে আনা হয়েছে। একটা অভিযোগ আছে যে সে একটা আমেরিকান সিটিজেন, সম্ভাবনা খুব বেশি, যদিও সে খুব কৌশলে জবাব দেয়। সে বলে না কিন্তু যে আমি আমেরিকান সিটিজেন অথবা সিটিজেন না, সে বলে আমার আমেরিকান পাসপোর্ট নাই। হতে পারে তোমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এই ট্যাকটিক এবং ধান্দাবাজি কিন্তু এরা করে। সেই খলিলুর রহমানকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে একটা লোক খুঁজে পাওয়া যায় না যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন। বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সাবেক সেনা প্রধান আছেন, যাদের দেশপ্রেম, যাদের প্রতিষ্ঠিত, যাদের আন্তরিকতার ব্যাপারটা আছে, তাদেরকে কেউ করা যায়নি। প্রফেশনাল অন্য কোনো জায়গা থেকে আনা যায়নি। বাংলাদেশে একটা যোগ্য লোক পাওয়া যায় না, আনা হচ্ছে খলিলুর রহমানকে। খলিলুর রহমানকে দুনিয়ার কোথাও এর আগে নিরাপত্তা বিষয়ক কোনো কাজ করেছেন? কিছুই করেন নাই। উনি একটা হাফ কূটনীতিবিদ ছিলেন, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, তারপরে চাকরির মেয়াদ পূর্ণ না করে তিনি রিজাইন করেছিলেন, বা যাই হোক চাকরি ছেড়ে দিয়েছিলেন, দিয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন, আমেরিকা আছেন। রজার রহমান নামে ফেসবুক চালাতেন, এবং কেন উনি একটা সম্মানী লোক রজার রহমান হয়ে গেলেন সেটা আমরা জানি না। যাই হোক, এই রহস্যাবৃত লোকটাকে এনে বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। গুড। কখন বানানো হলো? যখন মায়ানমারের দিকে একটা যুদ্ধ করিডোর দেওয়ার জন্য একটা প্রস্তুতি সরকার নিয়েছে, সেন্ট মার্টিনের লোকজনকে যেতে দিচ্ছে না, এবং ওই অঞ্চলে যা কাজ হচ্ছে তার শেখ হাসিনা আগে যেটা বলেছিলেন, শেখ হাসিনা বলেছিলেন যে ওই অঞ্চলকে একটা বিচ্ছিন্ন অঞ্চল করার জন্য, খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল করার জন্য, বা কোনোভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিলে, এবং ওই সব জায়গায় যদি আমরা বিশেষ বিশেষ মহলকে সুযোগ দিই, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো। সেই কথাটা কিন্তু আমরা তখন বুঝেছি। আমি ব্যক্তিগত মনে করছি যে শেখ হাসিনা আসলে কি বলেন না বলেন, রাজনীতি করার জন্য একটা কিছু বলে ফেলবো। কিন্তু আজকে সেই উপলব্ধিটা হচ্ছে যে কথার মধ্যে কিছুটা যে সন্দেহ আমরা করেছিলাম যে একটা কি বলা যায় অবিশ্বাস্য কথা, সেটা বোধ হয় নয়। যাই হোক, যেটা বলছিলাম, যেই মাত্র খলিলুর রহমানের পদত্যাগ বিএনপি চাইলো, আপনি দেখবেন তখনই কিন্তু মূল গেমটা জমলো। যখনই জেনারেল ওয়াকার দরবারে রুটিন ওয়ার্কের মধ্যে তার বক্তৃতায় একটু বললেন যে এই করিডোর দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে, তখনই দেখেন ডক্টর ইউনূস তেলে বেগুনে জোরে উঠে এই পদত্যাগের নতুন নাটকটা তিনি শুরু করলেন। কারণ হচ্ছে তাকে যে মিশন দিয়ে এখানে পাঠানো হয়েছিল, সেই মিশনে করিডোর, সেটা করিডোরের নামে হোক, প্যাসেজের নামে হোক, দুয়ারের নামে হোক, আরো কি যেন নাম দিচ্ছে, চ্যানেলের নামে হোক, যে নামে হোক,
এদিকে একটা অ্যাক্সেস বহিঃশক্তিকে দেওয়ার শর্ত তার নিয়োগের পিছনে আছে বলে দৃঢ়ভাবে আমি অন্তত বিশ্বাস করি এখন। এবং তার প্রমাণই হচ্ছে এই কোথা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। যে জিনিসটা হয়, সুপারভাইজার নিয়োগ দেয় না, ওই যে ভাই আমার কাজটা ওইখানে কিভাবে হচ্ছে, আমি একটা সুপারভাইজার নিয়োগ দিলাম, ও দেখবে, তোমরা কাজ করবে, ও দেখবে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খলিলুর রহমানকে আনা হয়েছে। বিএনপি সেটা টের পেয়েছে এবং বিএনপি খলিলুর রহমানের ব্যাপারে কিন্তু একটা শক্ত আপত্তি দিয়েছে। খলিলুর রহমান তো কোন ফ্যাক্টর না, আপত্তি দিয়েছে বিদায় করে দেন, আপত্তি দিয়েছে তাকে সরিয়ে ফেলেন, অথবা প্রমাণ করেন যে সে খুবই যোগ্য লোক, তার যোগ্যতা তো এখনো প্রমাণিত নয়। কিন্তু এটা এমনভাবে ডক্টর ইউনূসকে এসে লাগলো কারণ খলিলুর রহমানের নিয়োগ তার হাতে নাই, বা ওই যে পুরো প্যাকেজ এন্ড প্রসেসের ভিতর দিয়ে এই জিনিসটা আছে। এই জন্যই তিনি গত কয়েকদিন ধরে নাটক করলেন। এই নাটক আগামীতে আরেকটু বাড়বে। আবার বলবে যে স্যার আপনি অন্ধের দেশে কেন কি যেন আয়না বিক্রি করতে এলেন। প্রিয় দর্শক, এই নাটক দেখতে থাকুন, কিন্তু এই বিশ্বাসটা রাখুন ডক্টর ইউনূস সেধে নিজে থেকে পদত্যাগ করবেন না, যদি না তাকে বাধ্য করা হয়। যদিও দেখা যাচ্ছে যে সেনাবাহিনী খুবই অ্যাডামেন্ট ডিসেম্বরে নির্বাচন দেওয়ার ব্যাপারে, ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিবেন বলে একটা ফাঁক ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বলছেন। ততক্ষণে যদি কি বলা যায় তেতে ওঠে পরিবেশ, তাহলে ওনারা একটা খুব সুন্দর করে নির্বাচন দিয়ে ইতিমধ্যে গ্রামীণের নামে হয়তো আরো কি কি বাকি আছে আল্লাহ জানেন, সেই লাইসেন্স গুলো বাগিয়ে, মামলাগুলো সরিয়ে, করগুলা মাফ করিয়ে ওনারা ক্ষান্ত হয়ে বিদায় নেবেন। আর যদি দেখা যায় যে পরিস্থিতি তাকিয়ে উঠবে না, পরিস্থিতি শান্ত আছে, কারো কোনো আপত্তি নাই, আমার ধারণা আগামী 5, 7, 10 বছর ধরে এরা যাওয়ার কোনো নামগন্ধ করবেন না। সুতরাং আপনারা যারা পিঠ বাঁচাতে চান, যারা মাথা বাঁচাতে চান, তারা আমার মতো ফেসবুকে গিয়ে ডক্টর ইউনূসকে 5 বছর চাই, 10 বছর চাই, 20 বছর চাই, এরকম কিছু ইভেন্ট হয় নিজে তৈরি করুন, নাহলে অনেকগুলো ইভেন্ট আছে এই তাদের যে বট বাহিনী তৈরি করেছে ওইখানে লাইক মেরে থাকুন। ভবিষ্যৎ আপনাদের জন্য হয়তো কিছুটা হলেও নিরাপদ হতে